গ্রীষ্মকাল পড়তে না পড়তেই পানির পরিমাণ কেমন জানি হু হু করে কমেই চলেছে। নদীর পাড়টা ভালো মতনই দেখলেই বোঝা যায় যে পানি কতটুকু কমেছে। গত বছর মানুষ ফসল ফলাতে কত কষ্টই না করেছিল, সেসব কথা আমার মনে পড়লেই বুকের ভেতরটা কেমন জানি মোচড় দিয়ে ওঠে। বিধাতা, সব কিছুই তোমার হাতে, তুমি দয়া করেও এবার আর এমন করিও না। না না, এভাবে এখানে আর দাঁড়িয়ে থেকে আমার কোনোই লাভ নেই। তাড়াতাড়ি পানিটা নিয়ে আমাকে বাড়িতেও ফিরতে হবে। বাড়িতে আমার কত কাজ। এই মেয়ে, দাঁড়া, তোর সাথে আমার কিছু কথা আছে, দাঁড়া বলছি। তোর বাবা ভিখারি রঘু আমার কাছ থেকে সেই 100 টাকা ধার করে নিয়েছিল। এখনো পর্যন্ত সেই টাকাটা দেওয়ার তো আমাকে নাম গন্ধই নেই। তোর বাবাকে তো আমি আর কোথাও খুঁজেই পাচ্ছি না। আজ এখনই তুই আমাকে টাকাটা দিয়েই তারপরে এখান থেকে বাড়িতে যেতে পারবি, না হলে আর তোকে আমি আজকে ছাড়ছি না বাপু। তোদের মতো ভিখারিদের রাখাটাই আমাদের গ্রামে ভুল। বাপটা তো সারাদিন ভিক্ষে করে, আর মেয়েকে দেখো রাজরানীর মতো গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। ঢং দেখলে বাঁচি না বাপু। বলি তাড়াতাড়ি এখনই তুই আমাকে টাকাটা বের করে দে, না হলে কিন্তু তোর আর তোর বাবার খবর করে দেব আমি। আপনি কি কথা বলছেন মাসিমা? আমি এখন টাকা কোথায় পাবো? আর আমি নদীতে জল আনতে গিয়েছিলাম, আমি ঘুরে বেড়াচ্ছি না মাসিমা। আমাদের আর আপনি কিছুদিন সময় দিন, আমি আপনার সব টাকা শোধ করে দেব। আমরা খুবই অভাবের মধ্যে দিয়ে দিন যাপন করছি মাসিমা। আমাদেরকে আর কিছুটা দিন দয়া করুন আপনি। আর আপনারা তো অনেক ধনী মাসিমা, মাত্র 100 টাকার জন্য তো আর আপনার জীবন আটকে থাকবে না। একটু আর সময় আমাদের দিন না মাসিমা। কি, ভিখারির মেয়ে হয়ে তুই আমাকেই এত বড় বড় কথা বলছিস? তোদের ঘরে খাবার ছিল না বলে তোর বাবা আমার হাতে পায়ে ধরে টাকাটা নিয়েছিল, বলেছিল 1 সপ্তাহের মধ্যে টাকাটা আমাকে নাকি ফেরত দিয়ে দেবে। কিন্তু এখন তো 6টা মাস হয়ে গেল, এখনো তো টাকাটা ফেরত দেওয়ার পর্যন্ত নাম গন্ধই নেই তোর বাবার। কিন্তু তুই আমার একটা কথা শুনে রাখ মেয়ে, তোদের খুব তাড়াতাড়ি আমি এই গ্রাম ছাড়া করব। তোর বাবা আর গ্রামের অনেকের কাছ থেকেই টাকা নিয়েছে, কিন্তু কারোরই টাকা এখনো পর্যন্ত পরিশোধই করেনি। আমাকে 2 টাকা ভিক্ষে দাও, আমাকে 2 টাকা ভিক্ষে দিলে বিধাতা তোমাদের মঙ্গল করবে। কেউ কি নেই যে আমাকে 2 টাকা ভিক্ষে দেওয়ার? ও বাবা, ও মা, 2 টাকা আমাকে ভিক্ষে দাও না। 2 টাকা আমাকে দিলে তোমাদের সম্পদ কমে যাবে না। এই ভিখারিকে তোমরা একটুখানি দয়া করো। এই ভিখারি রঘু, আমি তোমাকে কতদিন না বলেছি যে এই রাস্তার ধারে তুমি ভিক্ষে করতে বসবে না? আর আমার কথা কি তোমার কান পর্যন্ত পৌঁছায় না? বাবা, আমি বুড়ো মানুষ, আমি সারাদিনে 2 টাকা ভিক্ষে করেই সংসারটা কোনো মতেই চালাই। দয়া করে তুমি আমাকে এখান থেকে উঠিয়ে দিও না বাবা। আমার ঘরে একটা মেয়েও আছে, ভিক্ষে না করলে তাকে আমি কি খাওয়াবো? এই বুড়ো শরীর নিয়ে কোনো কাজকর্ম আমি করতে পারি না। তুমি বুড়ো না জোয়ান সেটা তো আমার দেখার বিষয় নয়। তোমাকে যখন আমি বলেছি যে এখানে ভিক্ষে করা যাবে না, ব্যাস, তাহলে সেটাই হবে। এখন তুমি এখান থেকে উঠে যাও বলছি। আমাকে আর একটাও কথা বলিও না তুমি। এখন কিন্তু আমি ওই ভিক্ষে থালাটা পর্যন্ত ফেলে দেব। না না বাবা, এই কাজটা তুমি আমার সাথে করিও না। আমরা না খেতে পেয়ে বাপ মেয়ে মরেই যাব। আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি। আর কোনো দিনও এখানে বসে আমি ভিক্ষে করব না।
আমি তোমাকে কথা দিলাম বাবা। মা রূপা, তুই আমাকে তাড়াতাড়ি দুটো খেতে দে মা। আমার খুবই খিদে পেয়েছে। সারাদিন আমি কিছুই খাইনি। যে জায়গায় আমি প্রত্যেকদিন ভিক্ষে করতাম সেই জায়গায় আমাকে আর সেখানে লোকজন বসতে দিচ্ছে না রে মা। বাবা, তোমায় যে আমি কিভাবে বলবো, ঘরে খাবার কিছুই নেই তোমায় দেওয়ার মতো। ঘরে তেমন রান্না করার মতো কিছুই ছিল না, তাই আমি রান্নাও করতে পারিনি বাবা। আর আজকে সরলা মাসি আমাকে ডেকে যা নয় তা কথা বলেছে বাবা। ওনার ধারের 100 টাকা খুব তাড়াতাড়ি ওনাকে ফেরত দিতে বলেছে, না হলে নাকি আমাদের গ্রাম ছাড়া করবে। আর আমি তোমাকে কতদিন বলেছি বাবা যে তুমি আর ভিক্ষে করিও না। মানুষ তো আমাকে দেখে কত কিছুই বলে, যে ঘরে একটা অমন দোষী মেয়ে থাকতে বাবাকে দিয়ে সে ভিক্ষে করায়। দয়া করে তুমি আর ভিক্ষে করো না বাবা। তোকে আমার দিব্যি রইল রে মা। তুই কিন্তু কোনো দিনই তোর মুখ দিয়ে কাজ করা বুদ্ধি কখনোই আনবি না। আমার মেয়ে কারোর বাড়িতে কাজ করবে সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না রে মা। এসব কথা বললে তো আর হবে না বাবা। এভাবে তো আর আমাদের পেট চলবে না। কদিন পর যখন গ্রামবাসীরা আমাদের বাড়িতে ধারের টাকা চাইতে আসবে, তখন আমরা তাদের টাকা কোথা থেকে দেব বাবা? আবেগ দিয়ে জীবন চলে না বাবা। আমি এখন যথেষ্ট বড় হয়েছি, আমি এখন কাজ করতে পারি। এমনিতেও তোমারও অনেক বয়স হয়েছে, আর তুমি কত করবে আমার জন্য? আমি তোমায় বলে দিলাম, আমি আজকে থেকেই গ্রামে গ্রামে কাজ খোঁজা শুরু করে দেব। তুমি এখানে আর আমাকে কিছু কথা বলিও না বাবা। তোমার দিব্যি তুমি এখন উঠিয়ে নাও বাবা, উঠিয়ে নাও। ঠিক আছে রে মা, এখানে তুই যা ভালো মনে করিস সেটাই কর। তুই কাজ খোঁজা শুরু করে দে। যাক, অবশেষে বাবাকে যেমন তেমন ভাবে বোঝানো গেল। আমি যদি ঠিকমতো কাজ করি তাহলে খুব তাড়াতাড়ি ধারগুলো শোধ করতে পারবো। আমার মনটা এখন একটু হালকা হালকা লাগছে। তবে একটাই সমস্যা, এই গ্রামে আমাকে তো আর কেউ কাজ দিবেই না। আমাকে পাশের গ্রামেই যেতে হবে। কাজ করতে গেলে আমি পাশের গ্রামেও যেতে রাজি আছি। এই মেয়ে, তুই ভিখারির মেয়ে রূপা না? বলি, তুই কি আর কোনো পুকুর পাসনি? তুই অবশেষে এই পুকুরটাই পেলি? এই ভিখারির মেয়ে, শুনতে পাচ্ছিস আমার কথা? ছি 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 ছি, আমার পুকুরটা একেবারে নোংরা করে দিলি। এখন তোর হাতের ছোঁয়ায় আমার মাছগুলো না মরে যায়। বলি, তোর বাবা কোথায় রে? তোর বাবার কাছে আমি 30 টাকা ধার পাই, সেই টাকাটা কোথায় রে? দিদি ভাই, আপনি আবার কিসের ধার পান? আমার বাবা যাদের কাছে ধার করেছিল, বাবা তো আমাকে সবারই নামই বলেছে। আপনার নাম তো আমি শুনিনি। আপনার কথা ভুল হচ্ছে দিদি ভাই। আমাদের কাছে আপনি কোনোই টাকা পান না। আমাদের কাছে সরলা মাসি, রমেশ কাকা আর সন্টু ভাই সহ ওগুলো মানুষই টাকা পায়। কি? তোর এত বড় সাহস! তুই একটা ভিখারির মেয়ে হয়ে তুই আমাকে সন্দেহ করছিস? তোর এত বড় সাহস! দাঁড়া, তোদের খুব তাড়াতাড়ি আমরা গ্রামের সবাই একটা ব্যবস্থা করব, বুঝেছিস? খুব তাড়াতাড়ি গ্রামবাসীরা মিলে তোদের মেয়ে বাপকে এই গ্রাম ছাড়া করব। এখন তোর ওই বাসন কুসনগুলো রেখে আমার পুকুর পাড় থেকে এখনই চলে যা। তুই ওগুলো আর নিতে পারবি না, বুঝেছিস? তোরা বাপ মেয়ে এই গ্রামের লোকজনেদের কাছে ধার করে এই গ্রামটাকে একেবারে নষ্টই করে ফেলেছিস। আপনি এতটা নিষ্ঠুর হবেন না দিদি ভাই। এগুলো আমার মায়ের বাসন, আমার মায়ের স্মৃতিগুলো আপনি আমার কাছেই থাকতে দিন। দয়া করে এগুলো কেড়ে নেবেন না দিদি ভাই।
বলি নিষ্ঠুর, তুই আমাকে কি দেখলি? এখন থেকে তুই দেখবি যে নিষ্ঠুর কাকে বলে। এগুলো রেখে তাড়াতাড়ি এখান থেকে চলে যা, না হলে কিন্তু এখন আমি লোকজন ডাকবো। এই ভিখারির মেয়ে রূপা, তুই তাড়াতাড়ি আমাদের ধারের টাকাটা দে, না হলে কিন্তু তোদের দুজনকেই এখনই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব এই গ্রাম থেকে। তোদের দিন দিন অনেক সাহস বেড়ে যাচ্ছে, মানুষদেরকে তোরা মানুষ মনে করিস না। আজকেই এই মুহূর্তে যদি তুই আমাদেরকে টাকা পরিশোধ না করিস, তাহলে তোদের ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে আমরা এই বাড়িটা দখল করে নেব। আমার কথা বুঝেছিস নাকি এখনো বুঝিসনি? ঘাড় ধাক্কা দিলেই ওদের কানে কথা যাবে মাসিমা, ওরা কি শুনতে পাবে? কারণ ওদের কান তো আর লোহার তৈরি। বলে মানুষের কাছ থেকে ধার নেওয়ার সময় তোমাদের কি মনে থাকে না যে ধারটা শোধ করতে হবে? দয়া করে আপনারা এবার একটু শান্ত হন, আর দয়া করে আমার কথাটা আগে শুনুন। আমি পাশের গ্রামে একটা কাজ পেয়েছি। আগামী মাসে আমি টাকাটা পেলেই আমি আপনাদের সকলেরই টাকা পরিশোধ করে দেব। তখনও যদি আপনাদের টাকাটা আমি না দিই, তখন আমাদের ঘাড় ধাক্কা দিয়ে এই ঘর থেকে তাড়িয়ে দেবেন। আমরা তখন সব কিছুই মাথা পেতে নেব। না 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 বাপু, তোমাদেরকে আর কোনোই সুযোগ দেওয়া যাবে না। তোমাদের আমি অনেক সুযোগ সুবিধা দিয়েছি। এখনই তোমরা মেয়ে বাপ বেরিয়ে যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমরা এই জায়গা দখল করে নিয়েছি, আর যদি না যাও তাহলে কিন্তু তোমাদের মার খেতে হবে, এই আমি বলে দিলাম। ওরা আমাদের কথা কিছুতেই শুনবে না রে মা রূপা। চল আমরাই এখান থেকে চলে যাই। ঠিক আছে, আমরাই না হয় চলে যাচ্ছি। চল রে রূপা মা, এখানে আমরা আর এক মুহূর্ত থাকবো না। হ্যাঁ হ্যাঁ, তাই যাও, এক্ষুনি যাও, এক্ষুনি। গ্রামের কেউ আমাদেরকে জায়গা আর দিল না বাবা। আমি মনে করি গরিবদের সব থেকে নিরাপদ জায়গা হলো জঙ্গল। এই জঙ্গলেই তুমি আর আমি বাকি দিনগুলো অনাহাসে কাটিয়ে দেব বাবা। আমরা আর গ্রামে ফিরবো না, কোনো দিনও না। মানুষজনদের সাথে থেকে অসম্মানিত হবার থেকে এই জঙ্গলের পশু পাখিদের সাথে থাকা অনেক ভালো। এত অপমান, এত অপদস্থ নিয়ে জীবন বাঁচা যায় না বাবা। এখন থেকে বাকিটা জীবন আমরা বাবা মেয়ে এই জঙ্গলের গাছের ফলমূল খেয়েই বেঁচে থাকবো। এখানে তুমি কি বলো বাবা? সব হয়েছে আজকে আমার জন্যই রে মা। আমি হচ্ছি এই পৃথিবীর এক হতভাগ্য পিতা। আমি বাবা হয়ে না পারলাম তোকে ভালো বাড়িতে বিয়ে দিতে, আর না পারলাম তোর জন্য কিছু একটা করতে। তোর মা তোকে জন্ম দিতে গিয়েই সেই কবেই মরে গেছে। সে শুধুই মরে যায়নি রে মা, সে তো মরে গিয়ে একেবারে বেঁচে গেছে। আমি তোর জন্য কিছু করতে পারলাম না রে মা, কিছুই আর করতে পারলাম না। বাবা, তুমি কি এবার চুপ করবে? তুমি আমার কাছে সব কিছুই বাবা। তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমার আর কিছুরই প্রয়োজন নেই বাবা। বন্ধু, তুই এখানেই দাঁড়া, আমি একটু আশেপাশে ঘুরে আসি। তুই কিন্তু এখানেই থাকিস, কেমন? আরে আপনারা কারা? আর এত গভীর জঙ্গলেই বা আপনারা কি করছেন? আপনাদের বাড়ি কোথায়? আর আপনাদের পরিচয় কি? আমি এখানে এসেছিলাম শিকারের খোঁজে, কিন্তু আপনাকে দেখতে পেয়ে এখানেই চলে এলাম। আমরা পাশের গ্রাম থেকে এসেছি। গ্রামের লোকজনেরা আমাদের তাড়িয়ে দিয়েছে।
এত সুন্দরী রমণী একটা মেয়ে আমি আমার জীবনে কোনো দিনেই দেখিনি। তাকে দেখেই বোঝা যাচ্ছে যে তার মনটা কত ভালো। আর আমি আমার জীবনে বিয়ে করলে আমি এই মেয়েটাকেই বিয়ে করব। কিন্তু আপনি কে, আর আপনারই বা পরিচয় কি? আমি হচ্ছে এই গ্রামের জমিদার মানিক কুমার চৌধুরী। আর ইনি নিশ্চয় আপনার বাবা। হ্যাঁ হ্যাঁ জমিদার মশাই, উনি আমার বাবা। বাবা, আমি আপনাকে একটা কথা বলতে চাই, যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলেই। হ্যাঁ জমিদার মশাই, বলুন না কি কথা। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আপনাকে সারা জীবনের মতো আমার কাছে আমার বাবার মতো করে রাখবো। আমাকে আপনি ফিরিয়ে দেবেন না বাবা, আমি আপনাকে অনুরোধ করছি। এ আবার আপনি কেমন কথা বলছেন জমিদার মশাই? আপনি আপনি আমার মেয়েকে বিয়ে করলে সেটা তো আমার সৌভাগ্য। এই যে ওকে আপনারা দেখতে পাচ্ছেন, এ হচ্ছেন আমার এক বন্ধু। বাবা, আপনার বন্ধু দেখতে তো খুবই সুন্দর, তাহলে তো সে আমারও বন্ধু। আমাকে তুমি চিনে রাখো বন্ধু, আমি তোমার আরেক বন্ধু আজকে থেকে। আমার জীবনের সাথে যা যা জড়িয়ে আছে সব কিছুই তোমারও রূপা। আমার বন্ধু মানে তোমারও বন্ধু। তাহলে চলো আমরা আর এখানে দেরি না করে বাড়ির দিকে রওনা দিই। আমি কোনো দিনই কল্পনাও করতে পারিনি বাবা যে আমার মেয়ের কোনো দিনই জমিদার গিন্নি হবে। কিন্তু ওই যে কথায় আছে না, যে বিধাতা কার ভাগ্যে কখন কথায় গিয়ে দাঁড় করায় সে কেই বা আর জানে। বিধাতা আজকে আমার হতভাগী মেয়েটাকে একটা ব্যবস্থা করে দিয়েছে। এখন আমি মরে গেলেও শান্তি বাবা। আমি তোমাদের দুজনকেই আশীর্বাদ করি বাবা, তোরা দুজনেই সুখী হও আর সুখে সংসার করো। এরপরে জমিদার মানিক কুমারের সাথে রূপার বিবাহ সম্পূর্ণ হয়। এইভাবে রূপা এবং রূপার বাবার অবশেষে অবসান ঘটে।